যোগী একজন ফরেস্ট অফিসার ছিল। ওর কাজের স্থান তামিলনাড়ু নেলাগন্ডা জঙ্গলে পড়েছিল, আর এই জঙ্গলে লাল চন্দনের গাছ পাওয়া যেত। আমার এখানে থাকতে কেউ লাল চন্দন গাছ চুরি করতে পারবে না। হ্যাঁ স্যার, কিন্তু ওই বর্তারাজন প্রত্যেকবার কোনো না কোনো পথ বার করে লাল চন্দনের গাছ চুরি করার জন্য। এখন আমি এসে গেছি, এখন একটাও লাল চন্দনের গাছ চুরি করতে পারবে না। এখন থেকে আমি দিন রাত ঘুরতে থাকবো। আর এমনিতে চেক পোস্টে যে অফিসারের ডিউটি আছে মুকেশ, ও খুবই বিশ্বস্ত, আমাকে ওর সাথে কথা বলতে হবে। ঠিক আছে স্যার, চলো চেকপোস্টের দিকে যাওয়া যাক। হাবিলদার ফরেস্ট অফিসারকে চেকপোস্টের কাছে নিয়ে গেল। হ্যালো স্যার, গুড মর্নিং। খুব নাম শুনেছি আপনার, আজ প্রথমবার দেখছি আপনাকে। থ্যাংক ইউ, আমি তোমার বিশ্বস্ততার অনেক গল্প শুনেছি। থ্যাংক ইউ স্যার। আমাদেরকে শরীর খোঁজ খবর বাড়াতে হবে। এখন লাল চন্দনের চুরি হচ্ছে, এইরকমই চলতে থাকলে লাল চন্দন দেখাও মুশকিল হয়ে যাবে মুকেশ। স্যার, আমি জানি এইসবের পেছনে বর্ধরাজ আছে, তো তুমি ওর কিছু করছো না কেন? স্যার, ও এই জঙ্গলে মানুষ হয়েছে, জঙ্গলের প্রতিটি জায়গাও জানে। যখন ওকে আমরা ধরতে যাই ও জঙ্গলে মিলিয়ে যায়। কম করে আমরা লাল চন্দনকে এই চেকপোস্ট থেকে বাইরে যেতে আটকাতে পারি, তাই না? হ্যাঁ স্যার, আমি আরও লোকের জন্য আর্জি জানিয়েছি। পরের সপ্তাহে আরও 2জন হাবিলদার এই চেকপোস্টে থাকবে। আশা করি লাল চন্দনের চুরি বন্ধ হয়ে যাবে। আমরা সবাই মিলে করলে সব ঠিক হবে। সেই দিন থেকে ফরেস্ট অফিসার নিজেই নিজের গাড়ি করে জঙ্গলে ঘুরতে যেত দিনের বেলায়, বিশেষ করে রাত্রের সময়ও। এদিকে জঙ্গলের ভেতরে বসতি করে থাকা বর্ধরাজের যোগীর আসার খবর পেয়ে গেল। ভাই, ওই যোগী জঙ্গলে দিন রাত ঘুরে বেড়াচ্ছে, এখন আমরা কি করে লাল চন্দনের গাছ কাটবো? প্রত্যেক সমস্যার একটা সমাধান থাকে ছোটে। বর্ধরাজন স্বামীর গানে কিছু একটা বলল, আর তারপর রাতের অন্ধকারে ফরেস্ট অফিসারের দপ্তরের বাইরে পৌঁছায়। ও কারোর অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর গার্ড ওখানে পৌঁছায়। ভাই তোর জন্য মিষ্টি পাঠিয়েছে, আর এর বদলে আমাকে সময় সময় খবর দিতে হবে। প্রত্যেক সপ্তাহ তোমায় মিষ্টি পেয়ে যাবে। ভাইকে ধন্যবাদ জানিও। হ্যাঁ ঠিক আছে। স্বামী খুশি হয়ে নিজের বসতিতে পৌঁছায় আর বর্ধরাজনকে সবকিছু বলে দেয়। এখন দেখতে হবে ওই ফরেস্ট অফিসার আমার কি করতে পারে। হ্যাঁ ভাই। ওই রাত থেকে বর্ধরাজন আর তার লোকেরা লাল চন্দন গাছ কাটতে শুরু করে দেয়। আর এদিকে গার্ড মেসেজ করে বর্ধরাজনকে ফরেস্ট অফিসারের লোকেশন বলতে থাকে। যেই সময় ফরেস্ট অফিসার দক্ষিণের দিকে যায়, তখন বর্ধরাজনের লোকেরা উত্তর দিকে গাছ কাটতে লাগে। আর যেই সময়ে যোগী উত্তরের দিকে যায়, তখন ওরা দক্ষিণ দিকের গাছ কাটতে শুরু করে। এই রকম ভাবে বেশ কিছুদিন চলতে থাকে। একদিনের কথা, উত্তর দিকে লাল চন্দনের গাছ বর্ধরাজনের লোকেরা কেটে চলে যাচ্ছিল। যখন যোগী ওখানে পৌঁছায়, তখন ওর নজর পড়ল তাজা কাটা গাছের কাণ্ডের ওপরে। দেখে তো মনে হচ্ছে যে এই গাছ আজকেই কাটা হয়েছে, কিন্তু আমি তো অনেকক্ষণ থেকে এখানে ঘোরাঘুরি করছি। তা কি করে আমার চোখের সামনে থেকে লাল চন্দনের গাছ কাটতে পারে? নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। যোগী কিছুই বলল না, আর গাড়িতে বসে তার উত্তর দিকে চলতে শুরু করলো। যখন ও এখানে পৌঁছায়, তখন এখানেও তাজা কাটা গাছ দেখতে পায়। এই গাছের কাণ্ড আজকে কাটা হয়েছে, তার মানে এখন বর্ধরাজ লাল চন্দন থেকে চুরি করে চলেছে। আমাকে এই সব এক্ষুনি আটকাতে হবে। গাড়ি চেকপোস্টে নিয়ে চলো। যোগী গাড়িতে বসে আর গার্ড গাড়ি চেকপোস্টে নিয়ে এলো। কি হয়েছে স্যার, আপনাকে খুব চিন্তিত লাগছে? আমার তোমার সঙ্গে একা কথা বলতে চাই। হ্যাঁ স্যার, আসুন না, ভেতরে বসে কথা বলি। চেকপোস্টের ছোট্ট ঘরে ফরেস্ট অফিসার যোগী আর ইন্সপেক্টর মুকেশ ছিল। বলুন স্যার, আমাদের কথা এখানে কেউ শুনতে পারবে না। মুকেশ, এখন জঙ্গলে লাল চন্দন গাছ কাটা হচ্ছে, তাই এখানে কি কোনো বড় গাড়ি পার হয়েছে? না তো স্যার, এখন তো হয়নি, কিন্তু কাল একটা গাড়ি আসবে জঙ্গলের রাস্তার কাজের জন্য বালি নিয়ে। তবে নিশ্চয়ই লাল চন্দনের গাড়িতে যাবে। কাল তো কোনো মতেই আমি গাড়িকে চেকপোস্ট দিয়ে নিয়ে যেতেই দেবো না। হ্যাঁ, আমি ওই বর্ধরাজকে ধরেই ছাড়বো। ঠিক আছে স্যার।
এদিকে জঙ্গলে বর্ধরাজন তার লোকজনের সঙ্গে পরিকল্পনা করছিল। তাহলে কি বালির গাড়িতে সব লাল চন্দনের গাছ পরে বাইরে নিয়ে যাওয়া হবে মনে হচ্ছে? না, এতক্ষণে তো ফরেস্ট অফিসারের সব খবর জানা গেছে, আর চেক পোস্টের কাছে আমাদের জন্য অপেক্ষা করবে। তাহলে আমরা কি করব? কি করে লাল চন্দনের গাছকে বাইরের রাস্তা বের করবো ভাই? বর্ধরাজন নিজেই পরিকল্পনা বানিয়ে ফেলেছিল। পরের দিন সকালে বালির গাড়ি জঙ্গলে এলো, আর ইন্সপেক্টর মুকেশ ফরেস্ট অফিসার যোগীকে কল করে এই খবরটা জানালো। স্যার, বড় গাড়ি এসে গেছে, আপনি চলে আসুন। ঠিক আছে। ওই গাড়ি কনস্ট্রাকশনের সাইটে পৌঁছলো, আর ওখানে ট্রাক সমস্ত বালি আনলোড করলো। আর বর্ধরাজন আর তার সব লোকজন মিলে ওই গাড়িতে একটা লাল চন্দনের গাছের ডাল ভরে দিল। এদিকে ফরেস্ট অফিসার আর গার্ড গাড়ি দিয়ে বেরোলো, কিন্তু ওদের রাস্তায় আরো কিছু গাছ পড়ে থাকতে দেখে। স্যার, ঘুরে যেতে হবে। এগুলো সব ওই বর্ধরাজনই করেছে। তাড়াতাড়ি চলুন, আজ ওকে ধরতেই হবে। বর্ধরাজন ওখান থেকে পালিয়ে যায়, আর ফরেস্ট অফিসার যোগী যখন ওখানে পৌঁছলো তখন গাড়িও ওখান থেকে বেরিয়ে গেছিল। চেকপোস্টের কাছে নিয়ে চলো। যোগী ইন্সপেক্টর মুকেশকে কল করলো। মুকেশ, ওরা এখান থেকে বেরিয়ে গেছে, এখন তোমাকে ওদের আটকাতে হবে। ঠিক আছে স্যার। ইন্সপেক্টর মুকেশ নিজের সব লোকজন নিয়ে দাঁড়িয়ে পড়লো চেকপোস্টের কাছে। বড় গাড়ি আস্তে আস্তে চেকপোস্টের কাছে এগোলো। চেকপোস্টের কাছে ইন্সপেক্টর মুকেশ আর সমস্ত পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। গাড়ি চালক পুলিশকে দেখে গাড়ি থামিয়ে দিল, আর পেছন দিকে ফরেস্ট অফিসার নিজের গাড়ি দাঁড় করিয়ে দিল। গাড়িটাকে চারদিক দিয়ে ঘিরে ফেলা হলো। হাওলদার, চেক করো গাড়ির ভেতরে কি আছে। হাবিলদার গাড়ির ভেতরে ওঠে। স্যার, লাল চন্দন তো আছে, কিন্তু একটাই। কি? ইন্সপেক্টরও গাড়ির ওপর উঠে দেখতে লাগলো। উনি ওখানে একটাই চন্দনের গাছ দেখতে পেলেন। স্যার, আপনি এখানে আসুন। এখন ফরেস্ট অফিসার যোগীও উঠে পড়ল। ও এইসব দেখে চিন্তায় পড়ে গেল। ওই বর্ধরাজন এইবার আমাদের সাথে ছল করলো। আর এইদিকে বর্ধরাজন তার সমস্ত লোকজন নিয়ে আর লাল চন্দনের গাছগুলোকে নিয়ে নদীর রাস্তা দিয়ে জঙ্গলের বাইরে বেরোতে শুরু করে দিল। আমায় কেউ আটকাতে পারবে না, লাল চন্দন শুধু আমার। সুনীল আর আসিফ দুজনে বন্ধু ছিল। ওরা দুজনে একই গ্রামে থাকতো। ওরা একসাথে বাঁশ কাটতে যেত। আমাদের জঙ্গলের পেছনের দিকে যাওয়া উচিত, ওখানে অনেক বড় বড় বাঁশ গাছ আছে। কিন্তু ওখানে যেতে আমাদের নদী পার করে যেতে হবে। কিন্তু আসার সময় যদি নদীতে স্রোত বেশি থাকে তাহলে ফিরবো কেমন করে? আমরা তখনই ওই দিকে যাব যখন নদীর স্রোত কম থাকবে, আর তাড়াতাড়ি বাঁশ কেটে ফিরে আসব। বেশি লম্বা বাঁশ হলে বেশি পয়সা পাবো, সেটা ভাবো। এটাও ঠিক, তাহলে কালকেই যাব। পরের দিন আসিফ আর সুনীল জঙ্গলের পেছনের দিকে পৌঁছলো। এখানে কত মোটা মোটা বাঁশ আছে, আর লম্বাও। ব্যবসায়ীরা এগুলোর খুব ভালো দাম দেবে। হ্যাঁ, ভালো বাঁশ পেয়ে দুজনেই খুব খুশি হলো। ওরা বাঁশগুলো নিজেদের গ্রামে নিয়ে গেল। বাবা, অনেক দিন পর এমন লম্বা বাঁশ দেখলাম। এখন এগুলোর দামও ভালো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বাঁশ 200 টাকা। তোমরা দুজন 5টা বাঁশ নিয়ে এসেছো, মোট হলো 1000। 1000 পেয়ে দুজন খুব খুশি হলো। টাকা দুজনে নিজেদের মধ্যে ভাগ করে নিল। রোজ ছোট ছোট বাঁশে 300 টাকা রোজগার হতো, আজকে 500 টাকা। এবার তো আমরা জঙ্গলের পেছনের দিকেই যাব। হ্যাঁ। সেদিন থেকে ওরা দুজন নদী পার করে বাঁশ নিয়ে আসতো, আর ব্যবসায়ীও ওদের ভালো টাকা দিত। একদিন সকালে দুই বন্ধু যাওয়ার জন্য রওনা হচ্ছিল। ভাই, মা বলছিল বাজার থেকে চাল আর মশলা আনতে হবে, আর আমাকে পনিরও নিতে হবে। তাহলে চলো আগে বাজারে যাই,
তারপর সেইখান থেকে নদীর পাড়ে যাব। হ্যাঁ, দুটো কাজ একসাথে হয়ে যাবে। দুজনে বাজার পৌঁছলো আর ওদের যা যা জিনিস দরকার ছিল ওরা কিনে নিল। দেখো ভাই, কি টাটকা পনির পেয়েছি। আজকে রাতে তো আমার নিমন্ত্রণ, আমিও আসবো খেতে। চলে এসো, আমি কখনো বারণ করেছি নাকি? চলো এবার নদীর পাড়ে যাই, বাঁশ কেটে বিক্রিও তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ। তারপর ওরা জঙ্গলের দিকে রওনা দিল। প্রতিদিনের মতো ওরা নদী পার করে তারপর জঙ্গলে পৌঁছে গেল আর বাঁশ কাটতে লাগলো। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত, নদীতে জল বেড়ে যাবে। হ্যাঁ, শুধু আর একটা বাঁশ কেটে নিই। হ্যাঁ। বৃষ্টি আরো জোরে শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ওদের বাঁশ কাটা হয়ে গেল। তারপর ওরা বাঁশ নিয়ে নদীর দিকে রওনা দিল। ওদিকে নদীর জল অনেক বেড়ে গেছিল। নদীতে তো জল বেড়ে গেছে ভাই, এত স্রোতে নদী পার করা সুরক্ষিত নয়। হ্যাঁ, আমরা কিছুক্ষণ জঙ্গলে অপেক্ষা করি। হ্যাঁ, ওই দিকে যে গুহাটা আছে না, সেখানে অপেক্ষা করি গিয়ে। দুজনে মিলে গুহার দিকে চলে গেল। গুহায় আগে থেকেই কিছু শুকনো কাঠ ছিল। এইগুলো জ্বালিয়ে দিই, একটু গরম হবে। আসিফ যে জিনিসগুলো কিনেছিল সেখানে ম্যাচ বক্সও ছিল। আসিফ ওই শুকনো কাঠে আগুন জ্বালিয়ে দিল আর দুই বন্ধু আগুন পোহাতে লাগলো। খুব খিদে পেয়েছে ভাই আমারও। শোন, আমরা কিছু বানিয়ে নিই। এমনিতে কিছু জিনিস তো আমাদের কাছে আছেই, কিন্তু আমরা কি করে বানাবো? আমাদের কাছে বাসন তো নেই। তখনই আসিফের নজর পড়ল বাঁশের ওপর। আমাদের কাছে বাঁশ তো আছে, বাঁশের ভেতরে খাবার বানাতে পারবো। কিভাবে? তুমি বাম্বু বিরিয়ানির কথা শোনোনি? না, বাম্বুতে বিরিয়ানি আবার হয় নাকি? কিন্তু আমাদের কাছে মাংস কোথায়? মাংস নেই তো কি হয়েছে, আমাদের কাছে পনির তো আছে। পনির বিরিয়ানি খেয়ে নেব। কিন্তু কি করে? তুমি শুধু দেখো। আসিফ দুটো বাঁশের টুকরো কাটলো। ওর কাছে যে চাল ছিল ধুয়ে নিল। বাঁশের ভেতরে চাল, মশলা, জল, লবণ আর পনির দিয়ে দিল। তারপর বাঁশের একদিকে গাছের পাতা ভরে বাঁশের মুখ বন্ধ করে দিল। তারপর সব জিনিসগুলো ভালো করে নেড়ে জ্বলন্ত আগুনে রেখে দিল। এবার ব্যাস 20 মিনিটে আমাদের বাম্বু বিরিয়ানি তৈরি হয়ে যাবে। দেখা যাক। বাম্বু ভালো করে আগুনে পুড়তে লাগলো। তারপর যখন বাম্বু একেবারে ভালো করে পুড়ে গেল, তখনই খুব সুন্দর একটা গন্ধ গুহাতে ভরে গেল। মনে হচ্ছে বিরিয়ানি তৈরি হয়ে গেছে ভাই। আসিফ ওই বাম্বু বাইরে বের করলো আর দুটো কলা পাতা পেতে নিল। আর যখনই বাম্বু একটু ঠান্ডা হলো, তখন বিরিয়ানি কলা পাতায় বার করে নিল। দেখতে তো খুব সুন্দর হয়েছে। এমন যেই হোক, খিদে তো পেয়েছে, খেয়ে নিই আগে, চলো। দুজনে বিরিয়ানি মুখে দিল আর দুজনে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। তারপর দুজনে খুব মজা করে বিরিয়ানি খেতে লাগলো। ভাই, তুমি এত ভালো বাম্বু বিরিয়ানি বানাও যে কিছু বলার নেই। ধন্যবাদ। তোমার তো বিরিয়ানি বিক্রি করা উচিত বন্ধু। সেটা না করে কেন পরিশ্রম করছিস? এই বিরিয়ানির বিখ্যাত হতে সময় লাগবে না। সত্যি? হ্যাঁ, তুমি যদি রাজি থাকো তাহলে একসাথে ধাবা খুলে ফেলি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। যখন বৃষ্টি বন্ধ হলো, নদীর জল কমে গেল, তখন দুই বন্ধু সমস্ত বাঁশ নিয়ে গ্রামে ফিরে এলো। কিন্তু আজ ওরা বাঁশ বিক্রি করলো না। পরের দিন আসিফ আর সুনীল গ্রামের মোড়ে নিজেদের দোকান খুলল। গ্রামবাসী অবাক হয়ে দেখছিল যে ওরা বাঁশের ভেতর কি বিক্রি করছে। আরে ভাই, এগুলো কি? এগুলো বাম্বু বিরিয়ানি কাকা, পনিরের। বাম্বু বিরিয়ানি? আমাকেও তো একটু খাওয়াও। গ্রামের লোক এই প্রথমবার বাম্বু বিরিয়ানি চেখে দেখল। আরে বাহ, কি দারুণ স্বাদ আসিফ ভাই। এইরকম বিরিয়ানি সারা জীবনে খাইনি।
খুব ভালো লাগলো। আসিফ আর সুনীলের বাম্বু বিরিয়ানি গ্রামে বিখ্যাত হয়ে গেল। গ্রাহক ভিড় করে দাঁড়িয়ে বাম্বু বিরিয়ানি খেতে লাগলো। আসিফ আর সুনীলের রোজগার অনেক গুণ বেড়ে গেল। তারপর আর কি, সুনীল আর আসিফ মজদুরি ছেড়ে বাম্বু বিরিয়ানি বিক্রি করতে শুরু করে দিল। ওরা দিন রাত 4 গুণ উন্নতি করতে লাগলো। অনেক দূর দূর থেকে লোক বাম্বু বিরিয়ানি খেতে আসতো। আর দেখতে দেখতে ওদের গ্রামে একটা বড় হোটেল খুলে গেল, আর দুজন অনেক বড় লোক হয়ে গেল। কোনো দিনও ভাবিনি যে এইসবও হতে পারে। আমিও কোনোদিন ভাবিনি ভাই, সেদিন আমাদের ভাগ্য বদলে দিতেই বৃষ্টি নেমেছিল। হ্যাঁ, সেদিন বৃষ্টি না হলে আমরা ফেঁসে যেতাম না, আর কোনোদিন বাম্বু বিরিয়ানিও বানাতাম না। ভাই, এসব আগে থেকেই লেখা ছিল। বিধাতা আগে থেকেই সবার জন্য ভাগ্য লিখে দেয়। আমরা তো শুধু পুতুল, ভগবানের দেখানো রাস্তায় শুধু হাঁটি। হ্যাঁ, একদম তাই। বাম্বু বিরিয়ানি আসিফ আর সুনীলের কপাল বদলে দিল। ওরা দুজনে জীবনের অনেক বড় ব্যাপার বুঝতে পারল। বিপদে পড়লেই জীবনে নতুন পথ খুঁজে পাওয়া যায়, আর ভাগ্য কবে বদলে যাবে সেটা বলা যায় না। নিজেদের উঠোনের গাছে চড়ে আম পাড়ছিল। এই নাও মা, এইটাও নাও, আর এইটাও নাও। আরে অনেক হয়ে গেছে বাবা, এবার নিচে আসো না। মা এক্ষুনি আসছি, আগে আরো কয়েকটা আম পেড়ে নি। চিল্লু অনেকগুলো আম পেড়ে নিল আর তারপর নিচে নেমে এলো। চিল্লু মনের আনন্দে আম খেতে লাগলো। মিষ্টি মিষ্টি আম খেয়ে ওর খুব আনন্দ হচ্ছিল। চিল্লু, হ্যাঁ রে, এত আম কি তুই একা একা খাবি নাকি? না মা, এ তো অনেক বেশি আছে, তুমিও নাও না। চিল্লুর মাও আম খেতে শুরু করে দিল, আর কিছুক্ষণের মধ্যেই ওদের পেট ভরে গেল। এবার অনেক হয়েছে, আর একটা আমও আমি খেতে পারবো না। হ্যাঁ, আমিও। কিন্তু আমরা এবার এই আমগুলো নিয়ে কি করব? কি করা যায় বলতো? তোর বাবাও তো এখন বাড়িতে নেই, নয়তো তোর বাবা এই সব আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে টাকা নিয়ে আসতো। তার জন্য বাবার কি প্রয়োজন আছে? আমি এই আমগুলো বাজারে বিক্রি করে আসব। তুই এখনো অনেক ছোট, একা একা বাজারে যাবি কি করে? আর জঙ্গলে যদি চোর ডাকাতেরা এসব কিছু নিয়ে নেয় তখন? মা, আমি সমস্ত চোর বদমাশদের মজা দেখিয়ে দেব। চলো, আমি সন্ধে অবধি আমগুলো বিক্রি করে ফিরে আসব, ঠিক আছে? চঞ্চল চিল্লু আমের ঝুড়ি মাথায় নিয়ে বাজারের দিকে রওনা দিল। কিন্তু তার মায়ের কথা অনুযায়ী জঙ্গলে দুটো চোর বসেছিল। শুয়ে পড় আমার চোরের রাজা, শুয়ে পড়, বুঝলি? ধূর্ত লোক একটা। তুই আমাকে ধূর্ত বললি? তোর এত বড় সাহস! না না গুরু, আমি তো তোমার প্রশংসা করছিলাম। প্রশংসা করছিলিস না গালাগালি দিচ্ছিলিস? আরে গুরু, ওই দেখো তোমার শিকার এগিয়ে আসছে। চিল্লুকে নিজেদের দিকে আসতে দেখে মোটুরাম আর গাট্টু দাঁড়িয়ে পড়ল। আরে এবার আমি কি করব? আমার বউ বাচ্চা 1 সপ্তাহ ধরে না খেয়ে রয়েছে। আরে আমার তো মরে যাওয়া উচিত। আমি তো আমার বউ বাচ্চাকে ভরপেট খাওয়াতেও পারি না। আরে গুরু, তুমি এত চিন্তা করছো কেন? ভগবান তোমাকে সাহায্য করার জন্য কাউকে না কাউকে নিশ্চয়ই পাঠাবেন। আমি কি আপনাদের কোনো সাহায্য করতে পারি? তুমি কি আমায় কয়েকটা আম দিতে পারো খাবার জন্য? চিল্লু খুব চালাক, ও একটু ভাবনা চিন্তা করলো। কাকু, আমি আপনাদের এর থেকেও বেশি সাহায্য করতে চাই। আমি তো আপনাদের আসলে সোনার মুদ্রা দিতে চাই। হ্যাঁ? তোমার কাছে কি সত্যি কি সোনার মুদ্রা আছে? না না, কিন্তু আমি আপনাদের সোনার মুদ্রা পাইয়ে দিতে পারি।
সেটা কিভাবে? আমি এই আমগুলো বাজারে নিয়ে যাব, আর এর বদলে আমি সোনার মুদ্রা পাবো, যেগুলো আপনাদের দিয়ে দেব। এই আমগুলোর বদলে তোমাকে সোনার মুদ্রা দেবে কে? চলুন আমি বলছি, কিন্তু আপনাকে এই আমের ছুরিটা নিজের মাথায় নিয়ে বাজার অবধি যেতে হবে, কারণ আমি তো ছোট বাচ্চা, তাই না? আমি এত ওজন তুলতে পারবো না। যদি আপনি এই ঝুড়িটা তুলে নেন তাহলে এই সমস্ত সোনার মুদ্রা আপনার। এই কিরে কাট্টু, এই ঝুড়িটা মাথায় নে। কি গুরু, আমি কেন তুলবো? সোনার মুদ্রা তো তুমিই পাবে, তাহলে তুমি তোলো। তুই আমার সাথে তর্ক করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! ছেড়ে দাও গুরু, ছেড়ে দাও আমায়। এই তো তুলছি, আমি নিচ্ছি তো আমি। গাট্টু ছুরিটা মাথায় তুলে নিল আর সবাই মিলে বাজারের দিকে রওনা দিল। বাজারে পৌঁছে তিনজনে মিলে একটা জায়গায় বসে পড়ল। আম 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 জাদুরাম, আম জাদুরাম জাদুরাম, যে দামেই এগুলো কিনবেন কম মনে হবে। জাদুরাম জাদুরাম, আম নিয়ে যান আম। চিল্লুর কথা একজন পণ্ডিত শুনতে পেলেন। আসুন আসুন মহারাজ, জাদুরাম নিয়ে যান। আরে এই আমের মধ্যে কি এমন জাদু থাকতে পারে? এগুলো তো একেবারে সাধারণ আম। তোমার তো এগুলো আমাকে দান করে দেওয়া উচিত। মহারাজ, যদি আপনাকে আমগুলো দান হিসাবে দিতে পারতাম তাহলে অবশ্যই দিতাম, কিন্তু এই জাদুর আমের একটা রহস্য আছে। এই আম গাছটা হঠাৎ একদিন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো, আর ওতে একসঙ্গে অনেক আম ধরেছিল। আর মহারাজ, আপনি জানেন আমি এই আমগুলো 2 সপ্তাহ আগে পেরেছিলাম, কিন্তু এখনো এগুলো একদম টাটকা আছে। আমি তো এই আমগুলো নিয়ে রাজামশাইয়ের কাছে গিয়ে ভালো পুরস্কার পেতে চেয়েছিলাম, কিন্তু আমি একটা ছোট বাচ্চা, তাই না? রাজামশাইয়ের কাছে কি করে যাব? তাই জন্যই এখানে বিক্রি করছি। যদি আমি এই আমগুলোকে কিনে এর বদলে রাজার কাছ থেকে বড় পুরস্কার নিয়ে নি, কত দাম এগুলোর? পুরো ঝুড়িটার দাম 30টা স্বর্ণ মুদ্রা। এ তো দেখছি দামটা খুব বেশি, কিন্তু রাজার পুরস্কার তো অনেক বেশি হবে। ঠিক আছে, দিয়ে দাও। মোটুরাম আর গাট্টু চিল্লুর বুদ্ধি দেখে অবাক হয়ে গেল। তারপর তিনজন মিলে সোনার মুদ্রা ভাগ করতে লাগলো। 10টা আমার, 10টা গাট্টুর, আর 10টা এই হলো তোমার। না না, আমার মুদ্রা চাই না। আমি তো আমার মুদ্রা তাকেই দেব যে সব থেকে বেশি শক্তিশালী হবে। তাহলে দাও, আমাকে দিয়ে দাও। গুরু, আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। আচ্ছা, তাহলে এই নে। দুজন চোর নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো, আর চালাক চিল্লু সব সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কোন জঙ্গলে 2টো গাছ ছিল, একটা আম গাছ আর অন্যটা ছিল অশ্বত্থ গাছ। আম গাছটা তার স্বভাবের মতোই মিষ্টি আর নরম স্বভাবের ছিল। অন্যদিকে অশ্বত্থ নিজের স্বভাবের মতোই রাগী, অহংকারী আর খিটখিটে ছিল। একদিন ওই জঙ্গলে একটা রানী মৌমাছি তার দলবল নিয়ে থাকতে এলো। অশ্বত্থ গাছকে দেখে রানী খুশি হয়ে তার সঙ্গী সাথীদের বলল, এই গাছটা অনেক বড় আর ঘন, আমরা এই গাছের সাথে ওর ডালে চাক বানানোর কথা বলি। হো গাছ দাদা, আমি আমার সঙ্গীদের সাথে চাক বানানোর জায়গা খুঁজছি। আমরা কি আপনার ডালের ওপর আমাদের চাক বানাতে পারি? না, কেউ আমার উপর রাজত্ব করুক বা আমার উপর ঘর বাঁধুক, এটা আমার পছন্দ না। তুমি তোমার ঠিকানা অন্য কোথাও খোঁজো, যাও এখান থেকে। অশ্বত্থ গাছের এই ব্যবহারে রানী মৌমাছি উদাস হয়ে গেল। তখন আম গাছ রানী মৌমাছিকে নিজের কাছে ডাকলো আর বলল, রানী মৌমাছি, তুমি তোমার সাথীদের নিয়ে এইখানে এসো আর আমার ডালে চাক বাঁধো। তোমাদের কাজে লাগলে আমি খুব খুশি হব। ধন্যবাদ আম ভাই, আপনার স্বভাব আপনার ফলের মতোই মিষ্টি। এইভাবে রানী মৌমাছি আম গাছে চাক বানিয়ে থাকতে শুরু করলো।
একদিন জঙ্গলে দুটো কাঠুরিয়া কাঠ কাটতে এলো। দুজনেই আমের গাছকে দেখে খুবই খুশি হলো আর বলতে শুরু করলো, আরে গাছটা তো ভীষণ বড়, এর কাঠ যদি কেটে আমরা বিক্রি করি তাহলে আমরা দ্বিগুণ টাকা পাবো। তা তো ঠিকই, চলো এটাকেই কেটে ফেলি। দুজন কাঠুরিয়া গাছ কাটার জন্য গাছের কাছে এলো। তো ওরা ওখানে মৌমাছিদের চাক দেখতে পেল। আরে এই গাছে তো মৌমাছিদের চাক রয়েছে, যদি আমরা এই গাছের কাছেও যাই তাহলে মৌমাছিরা আমাদের কামড়াবে। ওই দেখো সামনে আরো বড় একটা গাছ, যেটা এই গাছের চেয়েও বেশি ঘন। চলো আমরা ওটাকেই কাটি। হ্যাঁ হ্যাঁ চলো। দুজন কাঠুরিয়া মৌমাছিদের ভয়ে অশ্বত্থ গাছ কাটতে শুরু করলো। এই গাছ তো ভীষণই মোটা, এর দামও আমরা অনেক বেশি পাবো। হ্যাঁ, আর এতে কোনো মৌমাছিও তো নেই। নাও এবার এটাকে আমরা তাড়াতাড়ি কেটে ফেলি। রানী মৌমাছি, একটু এদিকে এসো। আমার মনে হয় অশ্বত্থর আমাদের প্রয়োজন আছে, না হলে কাঠুরিয়ারা ওকে কেটে ফেলবে। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলছো। আরে এই মৌমাছিগুলো এদিকে কি করে এলো? আরে বাঁচাও, আরে এখান থেকে পালাও। রানী মৌমাছি, আমি তোমায় থাকার জায়গা দিইনি, কিন্তু তুমি তাও আমায় সাহায্য করলে। আমি কি করে তোমাকে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ আমাদের নয়, আম গাছকে করো। আম গাছই তোমাকে সাহায্য করার জন্য আমাদের বলেছিল। অশ্বত্থ গাছ আম গাছকে ধন্যবাদ জানায়। সেই জন্যই তো বলে, কেউ যদি তোমার সঙ্গে খারাপ করে তার মানে এই নয় যে তুমিও তার সাথে খারাপ করবে।